নমস্কার, আমি ডক্টর প্রদীপ খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, আজকের দিনে যে সমস্ত অ্যাসেটগুলো র্যালি করলো এবং বিগত কয়েকদিন ধরে র্যালি করছে, তার ফলে এটা প্রমাণিত সত্য, যেটা বড় বড় বিশেষজ্ঞরা বলে থাকেন, যে অ্যাসেট ডাইভার্সিফাই করুন। কেবলমাত্র স্টক মার্কেট সবসময় রিটার্ন দেবে এমনটি নয়, কেবলমাত্র অন্যান্য অ্যাসেটগুলো সবসময় রিটার্ন দেবে এমনটিও নয়, এমনকি সমস্ত অ্যাসেট সবসময় একসঙ্গে র্যালি করবে এমনটিও সম্ভবপর নয়। আজকের মার্কেট একদম ফ্ল্যাট ছিল, অর্থাৎ ভারতীয় শেয়ার বাজার যতখানি ফ্ল্যাট থাকা সম্ভব ঠিক ততখানি ফ্ল্যাট। নিফটি সেন্সেক্সে কোনো রকম মারাত্মক উত্থান পতন হয়নি। বিগতকাল শর্ট কাভারিং একটা র্যালি ছিল, রিলিফ র্যালি ছিল, কিন্তু শেয়ার বাজারকে সাপোর্ট কে করবে? শেয়ার বাজারকে সাপোর্ট করবে কম জিওপলিটিক্যাল টেনশন, শেয়ার বাজারকে সাপোর্ট করবে অয়েল প্রাইসেস ক্রমাগত কমে যাওয়া, কিন্তু সেসব আখেরে কিছুই হচ্ছে না। বর্তমানে যেটা চলছে, ক্রুড অয়েলের দাম সেটা $87 আশেপাশে ট্রেড করছে, ব্রেন্ট ক্রুডের দাম প্রায় $93 প্রতি ব্যারেল ট্রেড করছে। অর্থাৎ কোনোভাবে শেয়ার বাজারকে স্বস্তি দেওয়ার মতন কিছু নেই, ভারতীয় অর্থনীতিকে স্বস্তি দেওয়ার মতন কিছুই কিন্তু এই জিওপলিটিক্যাল টেনশন বা রাইজিং অয়েল প্রাইসেস করছে না, বরঞ্চ ভারতের অর্থনীতি এবং ভারতীয় শেয়ার বাজারকে ক্রমাগত চাপে রেখে চলেছে। ধরে নিই শেয়ার বাজার, যেটা অবশ্যই বিগত কয়েক মাস ধরে চাপে রয়েছে, সেইটা যতদিন না জিওপলিটিক্যাল টেনশন কমবে, যতদিন না অয়েল প্রাইসেস কমবে, আমাদের ভারতীয় শেয়ার বাজার তথা ভারতীয় অর্থনীতি চাপের মধ্যে থাকবে। তার মানে কি এটা বোঝায় যে অন্যান্য অ্যাসেট র্যালি করবে না? এমন কয়েকটা অ্যাসেট ক্লাস রয়েছে যেটা বিগত কয়েকদিন ধরে এমন র্যালি করছে, যেটা বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়ে তুলেছে, এবং সেটা চওড়া হাসি। কেন? এই কারণে বলছি, যারা নিয়মিতভাবে অ্যাসেট ডাইভার্সিফাই করে থাকেন। দেখুন, অ্যাসেট ডাইভার্সিফিকেশন মানে বিভিন্ন ধরনের সম্পদ বা অ্যাসেটে বিনিয়োগ করা। কেবলমাত্র শেয়ার বাজারের মধ্যে বিভিন্ন সেক্টরে আপনি বিনিয়োগ করলেন মানে সেটা প্রপার অ্যাসেট ডাইভার্সিফিকেশন নয়। এই প্রসঙ্গেই বারবার বলা, যে যেটা বিশেষজ্ঞরা বারবার বলেন, যারা প্রকৃত অর্থে সম্পদ সৃষ্টি করতে সক্ষম হয়েছেন, তারা বারবার বলবেন যে অ্যাসেট ডাইভার্সিফাই করুন। আজকের দিনে কি করছে, বিগতকাল কি করছে, তার আগের দিন কি করছে, খেয়াল করে দেখুন যে একই সঙ্গে ইউনাইটেড স্টেটসের বন্ডের প্রতি বিনিয়োগকারীদের আস্থা দিনের পর দিন কমছে, এবং তার অন্যতম কারণ ডেফিনেটলি ডলার ইন্ডেক্স, সেটা দুর্বলতা দেখাচ্ছে। ডলার নিজস্ব মূল্য ক্রমাগত হারিয়ে চলেছে, এবং ঠিক এই কারণেই দারুণভাবে র্যালি শুরু হয়েছে এই অ্যাসেট ক্লাসগুলো, প্রেশাস মেটালস, সেমি প্রেশাস মেটালস এবং তার সঙ্গে ক্রিপ্টো অ্যাসেটস অর্থাৎ ক্রিপ্টোকারেন্সিগুলোতে দুর্দান্ত র্যালি চলছে। এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেট নিয়ে কালকের আলোচনা করেছিলাম, অর্থাৎ আগের দিন, এবং আজকের দিনেও ক্রিপ্টোকারেন্সি মার্কেট এবং বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনা ডেফিনেটলি করব। এইটুকুনি বুঝে রাখুন যে কেবলমাত্র ক্রিপ্টোকারেন্সি মার্কেট না, সোনা এবং রূপো, কেবলমাত্র এই সপ্তাহেই সোনা প্রায় 5% বেশি উত্থান দেখে ফেলেছে, রূপো এই বছরে 75% বেশি র্যালি, সোনা প্রায় 35% বেশি র্যালি ইতিমধ্যেই করে ফেলেছে। আজকের দিন যখন কথা বলছি, সোনা অলরেডি প্রায় 1.4% উত্থান নিয়ে ট্রেড করছিল, রূপো প্রায় 2%-এর কাছাকাছি উত্থান নিয়ে ট্রেড করছিল, এবং যত আমেরিকান বন্ডসগুলোর প্রতি বিনিয়োগকারীরা আকর্ষণ হারাবেন, তত কিন্তু এই কমোডিটিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ বৃদ্ধি পেতে থাকবে, যেটা বর্তমান ক্ষেত্রে আমরা হতে দেখছি। আজকে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যে র্যালিটা হচ্ছে বিগত 24 ঘন্টা, বিগত 72 ঘন্টা ধরে, তার মধ্যে অন্যতম কারণ ডেফিনেটলি তো অবশ্যই বন্ড মার্কেটের দুর্বলতা, ডলারের দুর্বলতা তো বটে, এর সঙ্গে ডোনাল্ড ট্রাম্প আরেকটি তিনি ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত একটি বিল আনতে চলেছেন, সেটা পাস হলে যাকে বলে বল্লে বল্লে, অর্থাৎ বিনিয়োগকারীদের ক্ষেত্রে। সেটা কি? সেটার নাম হচ্ছে ক্ল্যারিটি অ্যাক্ট। সেই ক্ল্যারিটি অ্যাক্ট কি করবে? সেই ক্ল্যারিটি অ্যাক্ট বিভিন্ন ক্রিপ্টোকারেন্সিকে মর্যাদা দেবে, এবং সেইটা এই ক্ল্যারিটি অ্যাক্টের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প যেটা করার চেষ্টা করছে, যে দুটো
পার্টি রয়েছে, দুটো কমিশন রয়েছে। একটা হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, যেটা শেয়ার বাজারকে নিয়ে ডিল করে। আরেকটা হচ্ছে কমোডিটি ফিউচার্স ট্রেডিং কমিশন, সেটা বিভিন্ন কমোডিটিস নিয়ে ডিল করে আমেরিকাতে। এইবার বিগত কয়েক বছর ধরে এই এসসিসি এবং সিএফটিসির মধ্যে দারুণ লড়াই চলছে, অর্থাৎ কি নিয়ে? ক্রিপ্টো অ্যাসেট নিয়ে। এসিসির বক্তব্য যে এইটা অবশ্যই একটা সিকিউরিটি হিসাবে দেখতে হবে, অর্থাৎ এই ক্রিপ্টো অ্যাসেটগুলোকে। আবার যারা কমোডিটি ফিউচার্স ট্রেডিং কমিশনারের মানুষজন, তারা বলছেন না, এটাকে কমোডিটি হিসাবে দেখতে হবে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প যেটা করার চেষ্টা করবেন, যে একটা ব্যালেন্স আনার চেষ্টা করবেন, অর্থাৎ দুটো পার্টিকেই সম্মান দেওয়ার চেষ্টা করবেন, এবং সেই জায়গাটাতেই আমরা বুঝতে পারবো যে এই বিভিন্ন ক্রিপ্টো কারেন্সিসগুলো তাদের প্রকৃত মর্যাদা আমেরিকার গভর্নমেন্টের চোখে কি, আমেরিকার পলিসি মেকার্সদের চোখে কি। এবং যখনই এটা এস্টাবলিশড হয়ে যাবে যে ক্রিপ্টো অ্যাসেট সেটা কমোডিটি না সিকিউরিটি না, এটার একটা হাইব্রিড স্ট্রাকচার রয়েছে, তখন কিন্তু ক্রিপ্টোর প্রতি আকর্ষণ মানুষের আরও বেড়ে যাবে। উল্লেখ্য, এখনও অবধি কিন্তু আমেরিকা তারা নিজেদের কিন্তু অ্যাসেটের মধ্যে বিটকয়েন পার্টিকুলারলি তাকে সম্পদ হিসাবে ট্রেড করছে। আমেরিকা যখন কোনো ট্রেন্ড শুরু করে, সেটা ধীরে ধীরে পৃথিবীর অন্যান্য দেশগুলো ফলো করে, এক্ষেত্রে উন্নত হওয়ার খুব একটা আপাতত সম্ভাবনা নেই। আর ক্রিপ্টো যত দিন যাচ্ছে, যত ফিয়েট কারেন্সি তার মূল্য হারাচ্ছে, যত ফিয়েট কারেন্সি দিনের পর দিন তাদের দুর্বলতা দেখাচ্ছে, তত শক্তিশালী হয়ে যাচ্ছে বিভিন্ন ক্রিপ্টো অ্যাসেট। কারণ ক্রিপ্টো অ্যাসেট একমাত্র মোরাললেস অ্যাসেট যার ইনফ্লেশনকে সম্পূর্ণভাবে বিট করার ক্ষমতা রয়েছে। ফিয়েট কারেন্সি মানে আর কিছুই না, এইগুলো হচ্ছে বিভিন্ন দেশের সরকার যে টাকা সার্কুলেশনে রাখেন, সেটাকেই ফিয়েট কারেন্সি বলা হয়। এবং যেহেতু সরকার এবং একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের সম্পূর্ণ ক্ষমতা রয়েছে যত ইচ্ছে তাদের দেশের মুদ্রা ছাপানো, সুতরাং যত বেশি মুদ্রা ছাপানো হবে, তর্কের খাতিরে ধরে নিন ডলার, তত বেশি সেই মুদ্রা তার মূল্য হারাতে শুরু করবে, ইনফ্লেশন ক্রমাগত বৃদ্ধি হতে থাকবে। সুতরাং ফিয়েট কারেন্সি যত দিন যায় তার কিন্তু মূল্য হারায়। তার ফলে 1970 সালে একজন মানুষ, সর্বোচ্চ পদাধিকারী মানুষ, যখন 200 টাকা পেনশন নিয়ে রিটায়ার করতেন, সেই সময় কিন্তু তার 7-8জন সন্তান নিয়ে তিনি সংসার চালাতে পারতেন। এই আজকের দিনে খেয়াল করে দেখুন যে 1জন বা 2জন সন্তান নিয়েও একজন মানুষ বড় মাপের পেনশন পেয়েও কিন্তু সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে। অর্থাৎ এইটাই হচ্ছে ফিয়েট কারেন্সির দুর্বলতা। ঠিক এই জায়গাটায় ক্রিপ্টো কারেন্সি দারুণভাবে জনপ্রিয়তা বাড়িয়ে চলেছে বলা যেতে পারে। অনেকে বলেছেন যে ইন্টারনেট সরকার যদি বন্ধ করে দেয়, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে যদি ক্রিপ্টোকারেন্সি ডিলিং বন্ধ করে দেয় বিভিন্ন দেশের সরকার, তাহলে কি ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং বন্ধ হয়ে যাবে? উত্তর হচ্ছে না, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং সেই অর্থে বন্ধ হবে না। তার কারণ সে সরাসরি কিন্তু সেই ইম্পেটাস পাবে স্যাটেলাইট থেকে। এইগুলো এর ফলে ক্রিপ্টোকারেন্সি দিনের পর দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া যে দেশগুলোর ওপর বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে, যে দেশগুলোর ওপর ইকোনমিক ব্যান লাগিয়ে রেখেছে আমেরিকা, তাদের কাছে কিন্তু দারুণ জনপ্রিয়তা অলরেডি পেয়ে রয়েছে ক্রিপ্টোকারেন্সি। তারা কিন্তু যত তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে থাকে, তারা কিন্তু ক্রিপ্টো অ্যাসেটের মাধ্যমে কিনে থাকে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে ইরান, উদাহরণ হিসেবে বলা যেতে পারে রাশিয়া, উদাহরণ হিসেবে এর আগে যারা ক্রিপ্টোকারেন্সিতে ডিল করতো ভেনেজুয়েলা, এবং সবচেয়ে মজার ব্যাপার আমাদের প্রতিবেশী দেশ সেটা হচ্ছে ভুটান। বিপুল পরিমাণ তাদের কাছে ক্রিপ্টোকারেন্সি অর্থাৎ বিটকয়েন রয়েছে, এবং তারা বিটকয়েন মাইনিং করে, তার কারণ তাদের কাছে প্রায় বিনামূল্যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার রয়েছে অর্থাৎ ভুটানের কাছে, যার মাধ্যমে তারা ক্রিপ্টোকারেন্সি মাইনিংও করে থাকে। এইবার চলে আসি বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির আজকে বিগত এক সপ্তাহ ধরে অবস্থা। বিগত 24 ঘন্টা বিটকয়েন বিগত 24 ঘন্টায় 8.5% বেশি উত্থান, কেবলমাত্র 7 দিনে 21.2% উত্থান দেখে ফেলেছে। ইথেরিয়াম 6.3% উত্থান, বিগত 7 দিনে 26.6% উত্থান দেখে ফেলেছে। চেনলিঙ্ক বিগত এক সপ্তাহে প্রায় 32% উত্থান, বিগত 24 ঘন্টায় 8.8% উত্থান। রিপেল বিগত এক সপ্তাহে 30.7% উত্থান, বিগত 24 ঘন্টায় 19% উত্থান। এছাড়া অন্যান্য ছোট যদি বলেন যে ক্রিপ্টোকারেন্সিস, তার মধ্যে আভালান্স রয়েছে 17.4% উত্থান বিগত 7 দিনে,
কেবলমাত্র 24 ঘন্টায় 9.8% উত্থান। পোলকা ডট 14.6% উত্থান বিগত 7 দিনে, বিগত 24 ঘন্টায় 9.5% উত্থান, অর্থাৎ বিপুল উত্থান দেখছে ক্রিপ্টোকারেন্সিগুলো। বিগত 3 মাসে কোনো র্যালি দেখেনি, কিন্তু হঠাৎ করে এই ক্ল্যারিটি অ্যাক্ট, বিভিন্ন জিওপলিটিক্যাল টেনশন, অর্থনৈতিক অবস্থা সমস্ত মিলিয়ে মিশিয়ে হঠাৎ করে ক্রিপ্টোকারেন্সি দারুণ জনপ্রিয়তা লাভ করেছে। যারা বিভিন্ন ক্রিপ্টো অ্যাসেটে বিনিয়োগ করে থাকেন তাদের বিগত 72 ঘন্টায় ডেফিনেটলি তাদের মুখে চড়া হাসি অবশ্যই রয়েছে। এইবার চলে আসি সোনার ক্ষেত্রে। দেখুন, সোনার ক্ষেত্রেও এই একই কথা সত্যি। যতদিন ইউএস বন্ড ইল্ড নিচের দিকে নামবে, যতদিন ডলার দুর্বলতা দেখবে, ততদিন প্রেশাস সেমি প্রেশাস মেটালস র্যালি করবে। এবং সেক্ষেত্রে সোনা রূপো যে মারাত্মক র্যালি করছে বিগত কদিন ধরে, তার কিন্তু ডেফিনেটলি পেছনে এইগুলোই কিন্তু সবচেয়ে বড় কারণ। এছাড়া ভারতবর্ষের ক্ষেত্রে এটা মানি কন্ট্রোলের খবর, জেপি মর্গান তারা কাভারেজ ইনিশিয়েট করেছে আইআইএফএল, মুথুট, ম্যানাপুরাম ফিনান্স, অর্থাৎ যারা গোল্ড লোন দিয়ে থাকে। স্বাভাবিকভাবে সোনার দাম যদি দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকে, তাহলে মানুষ গিয়ে তাদের কাছে সোনা গচ্ছিত রয়েছে, সেটা যদি এই ধরনের ইনস্টিটিউশনসের কাছে তারা গচ্ছিত রাখে বা বন্ধক রাখে, তার এগেনস্টে লোন নেয়, খুব স্বাভাবিকভাবে তাদের লোনের পরিমাণ বেশি পাবে, অর্থাৎ সোনার বিনিময়ে তারা অতিরিক্ত বেশি লোন পাবে সোনার দাম বৃদ্ধি হওয়ার ফলে। এবং লোন বুক যদি বৃদ্ধি হয়, খুব স্বাভাবিকভাবে এই ধরনের কোম্পানিজগুলোর প্রফিটেবিলিটি বৃদ্ধি পাবে। এর ফলে আজকে এই বিভিন্ন গোল্ড লোন কোম্পানিজগুলো দারুণভাবে কিন্তু উত্থান দেখেছে, অর্থাৎ আজকের খবরে খবরে ছড়াছড়ি বলা যেতে পারে। এইবার চলে আসি হচ্ছে সুগার স্টকসের ক্ষেত্রে হলোটা কি, বিগত কয়েকদিন ধরে একজন ভদ্রলোক তিনি বলছেন যে দেখুন সুগার সেক্টর কিন্তু মারাত্মক র্যালি করেছে। তার সঙ্গে আমরা ডেফিনেটলি তাকে আমি বোঝাবার চেষ্টা করলাম যে দেখুন সুগার এই যে স্টকসগুলো এটা বিগত কয়েকদিন র্যালি করেছে। কেবলমাত্র একটি স্টক বলরামপুর চিনি, সেটা 50% বেশি, প্রায় 55% কাছাকাছি র্যালি করে গিয়েছিল। কেবলমাত্র এই একটি মাত্র সুগার স্টক ছিল যেটা প্রকৃত অর্থে দুর্দান্ত র্যালি করেছে। কিন্তু সুগার স্টক অ্যাজ সাচ বিগত কয়েক মাসে র্যালি করেনি, অন্তত পরশুদিন অবধি। কালকের ডেফিনেটলি বিভিন্ন সুগার স্টকস র্যালি করেছে, কিন্তু পরশুদিন অবধি যদি খেয়াল করে দেখেন, যত নামি দামি সুগার কোম্পানিজ রয়েছে তারা কিন্তু আলটিমেটলি নেগেটিভ রিটার্নই দিয়েছিল, যদিও আজকের পর বেশ কয়েকটা কোম্পানি তারা পজিটিভ টেরিটরিতে ঢুকেছে। বলরামপুর চিনি এক্সেপশন, কিন্তু এছাড়া অন্ধ্র সুগার, অবধ সুগার, বাজাজ হিন্দুস্তান, বানারি আমান, ডালমিয়া ভারত, এছাড়া অনেকগুলো ছোট বড় মেজর অনেক কোম্পানি রয়েছে, ধামপুর সুগার মিলস, দ্বারিকেশ সুগার, গায়ত্রী সুগার, ইন্ডিয়ান সুক্রোজ, এরা প্রত্যেকেই বিগত কয়েকদিন র্যালি করছিল। আজকে এই সুগার স্টকসগুলোতে বেশ ভালো পতন এসেছে। এর মধ্যে অন্ধ্র সুগার 3.5% পতন, বাজাজ হিন্দুস্তান প্রায় 1.5% কাছাকাছি পতন, বলরামপুর চিনি প্রায় 5% কাছাকাছি পতন। এই মাত্র একদিন আগেই সম্ভবত বলরামপুর চিনি প্রায় 15 থেকে 16% র্যালি করেছিল। বানারি আমান সেটা প্রায় 5.5% পতন আজকে। ডালমিয়া ভারত সুগার প্রায় 1.6% কাছাকাছি পতন। কেন এই সুগার স্টকসগুলোতে পতন হচ্ছে আজকের দিনে হলো, খুব সহজ ভাষায় বলতে গেলে কয়েক ঘন্টা আগে ভারত সরকার ঘোষণা করেছেন তারা 1 মিলিয়ন টন অবধি তারা চিনি আমদানি করার অনুমতি দিচ্ছেন। খেয়াল করে দেখুন, অনুমতি দিচ্ছেন। এর আগে যেটা ঘটছিল যে ভারতবর্ষ বিশ্বের সবচেয়ে বেশি চিনি উৎপাদনকারী দেশ, এর সঙ্গে রয়েছে ব্রাজিল, কিন্তু ভারতবর্ষে যে পরিমাণ চিনি উৎপাদন হচ্ছিল মাত্র কয়েকদিন আগে অবধি একটা বিপুল পরিমাণ চিনি সেটা এক্সপোর্ট করার অনুমতি দিয়ে দিয়েছিলেন ভারত সরকার। হঠাৎ করে দেখা গেল এল নিনো চলে এলো, অর্থাৎ দারুণ যে গরম হাওয়া সেটা বিভিন্ন যে এই সুগার কেন প্রোডাকশন সেটাকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করলো। 1 নম্বর কম প্রোডাকশন, 2 নম্বর যেটা দাঁড়ালো ভারত সরকার খেয়াল করে দেখছিলেন যে বড় যারা কনজিউমার্স রয়েছেন, যারা
মানে একসঙ্গে প্রচুর কয়েক টন করে চিনি তারা মজুত করে রাখেন। ভারত সরকার বললেন যে তোমরা 30 দিন অবধি তোমরা চিনি মজুত করে রাখতে পারো, এখন 30 দিন অবধি তোমরা চিনি মজুত করে রাখতে পারবে না, 15 দিন অবধি চিনি মজুত করে রাখতে হবে এবং 15 দিন হয়ে যাওয়ার পর তোমাদের নতুন করে চিনি কিনতে হবে। অর্থাৎ ভারত সরকার চাইছিলেন যে স্টক করে যাতে না রাখে বিভিন্ন এই মজুতদাররা, তার ফলে যদি স্টক করে রাখে কিন্তু সেটা খোলা বাজারে যদি বিক্রি না হয়, কালো বাজারে খুব স্বাভাবিকভাবে বাড়বে এবং বাজারে খোলা বাজারে চিনির দাম বাড়বে, যেটা বিগত 1 মাস ধরে আপনারা খেয়াল করে দেখছেন যে চিনির দাম হঠাৎ করে মারাত্মক বেড়ে গেছে। এই কারণে সরকার যেটা করেছিলেন যে সরকার বলেছিলেন 30 দিন স্টকিং করা যাবে না, 15 দিন স্টকিং করবে এবং এই নিয়মটা বেসিক্যালি যেটা সবাই ভেবে নিয়েছেন যে 15 দিন অন্তর অন্তর যদি মারাত্মক চিনির ডিমান্ড বাড়তে থাকে, অর্থাৎ মজুতদাররা প্রত্যেক 15 দিন অন্তর করে যদি নতুন করে চিনির অর্ডার দিতে থাকেন, তাহলে যেটা দাঁড়াবে যে এর ফলে চিনির ডিমান্ড বাড়বে, সাপ্লাই কমবে এবং সাপ্লাই কমলে ডিমান্ড বাড়লে স্বাভাবিকভাবে চিনির দাম বৃদ্ধি হতে থাকবে। এই ভেবে আতঙ্কিত হয়ে বিনিয়োগ মানে যারা চিনির ব্যবসা করেন তারা কিন্তু আবার স্টকিং করতে আরম্ভ করেছিলেন। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, যে ভারতবর্ষ এমনিতে চিনির ব্যাপারে সেলফ সাফিসিয়েন্ট, অর্থাৎ তারা যে পরিমাণ চিনি উৎপাদন করে তারপরও তারা এক্সপোর্টও করতে পারে, কিন্তু কিছুটা বাফার রাখতে হয়। হঠাৎ তার মানে যেটা বাফার মানে হচ্ছে আমার এতটা আমি চিনি প্রডিউস করছি, এতটা আমার প্রয়োজন, কিছুটা এক্সপোর্ট করব, কিন্তু কিছুটা যদি কোনো কারণে চিনি কমে যায় তাহলে হাতে কিছু চিনি মজুত রাখতে হয়। এরকম প্রায় 4 থেকে 4.5 মিলিয়ন টন এটা ইউজুয়ালি বাফার থাকে ভারতীয় মানে ভারতবর্ষের জন্য, সেটা প্রায় 4 থেকে 4.5 মিলিয়ন টন। এই ক্ষেত্রে যেহেতু এক্সপোর্ট করা শুরু করে দিয়েছিল সে এবং তার সঙ্গে চিনির ডিমান্ড মারাত্মকভাবে বেড়ে চলছিল, তাছাড়া এল নিনো এফেক্ট চলে এসেছিল, তার ফলে চিনির এই বাফার যে স্টোরেজ সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছিল। এর সঙ্গে আরেকটা ফ্যাক্টর যেটা কাজ করেছে সেটা হচ্ছে ইথানল প্রোডাকশন। অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে মোলাসেস থেকে অর্থাৎ গুড় থেকে ইথানল তৈরি হয় বা চিনি বা আখের যে ছিবড়ে সেই ছিবড়ে থেকে কিন্তু ইথানল তৈরি হয়। এইবার যত বেশি ইথানলের ডিমান্ড বাড়ছে, কারণ আমরা অলরেডি E20 ব্যবহার করা শুরু করে দিয়েছি অর্থাৎ পেট্রোলের সঙ্গে ব্লেন্ড করে, সুতরাং যত বেশি আমরা এই E20 পেট্রোল কনজিউম করব তত বেশি ইথানলের ডিমান্ড বাড়বে। সেই ইথানল কোথা থেকে আসবে? হয় সেটা গুড় থেকে আসবে, নতুবা আখের ছিবড়ে থেকে আসবে, নতুবা বিভিন্ন ধরনের কর্নস, সেটা ভুট্টা হতে পারে বা অন্যান্য কর্ন হতে পারে, সেইটাকে কিন্তু সেখান থেকেও কিন্তু এই ধরনের ইথানল তৈরি হয়। সুতরাং ইথানলের ডিমান্ড বাড়ার সঙ্গে সঙ্গে যেটা বাড়ছিল সেটা হচ্ছে যে এই চিনির যে স্টক বা চিনির যে বাফার, সেই বাফারের পরিমাণ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছিল। এই সমস্ত ফ্যাক্টর মিলিয়ে মানুষজন মনে করছিলেন, বিনিয়োগকারীরা মনে করছিলেন যে চিনি ডেফিনেটলি পরিমাণ যতটা প্রয়োজন তার তুলনায় কম প্রোডাকশন হবে বা ততখানি কম চিনি খোলা মার্কেটে আসবে। সুতরাং এই ক্ষেত্রে চিনির দাম বাড়বে, চিনির দাম বাড়লে ডেফিনেটলি চিনি কলগুলো বা সুগার কোম্পানিগুলো লাভবান হবে। ঠিক এই কারণেই বিগত কয়েকদিন ধরে আপনারা চিনি কলগুলো বা সুগার কোম্পানিজগুলোর ক্ষেত্রে বিভিন্ন স্টকসগুলোতে দারুণভাবে শেয়ারের দর উত্থান হতে দেখছিলেন। যে মুহূর্তে সরকার ডিক্লেয়ার করলেন যে 1 মিলিয়ন টন অবধি চিনি আমদানি করা যাবে, সঙ্গে সঙ্গে কি হলো সেটা একটা নেগেটিভ এফেক্ট তৈরি করলো বিভিন্ন সুগার কোম্পানির ক্ষেত্রে। তার কারণ যদি অতিরিক্ত চিনি আমদানি করা হয় সেক্ষেত্রে ডিমান্ড থাকলেও মানে সাপ্লাই অনেক বেশি বেড়ে যাবে, সেক্ষেত্রে চিনির দাম কমে যাবে, সেক্ষেত্রে সুগার মিলগুলো যতখানি লাভবান হতে পারতো ততখানি লাভবান নাও হতে পারে। একটা জিনিস আপনাদের এই ক্ষেত্রে বলে রাখি, সবসময় খেয়াল করে রাখবেন যেগুলো গভর্নমেন্ট পলিসির ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট সেই সেক্টরসগুলো সম্বন্ধে সতর্ক থাকুন। এর আগে বহুবার বলেছি, চিনি, সিমেন্ট, ফার্টিলাইজার, ইলেকট্রিসিটি, এইগুলো সরকার যেগুলো মানে সোশ্যাল মানে এটা সোশ্যাল ইউজেস বা সোশ্যাল কজ এতখানি গুরুত্বপূর্ণ, এত রেটস এতখানি সোশ্যাল সেন্সিটিভ এই সেক্টরসগুলো যে সরকার ইচ্ছে করলেও এই সেক্টরগুলোকে অ্যালাউ করতে পারেন না নিজেদের পণ্যের দাম বাড়াতে। সুতরাং সরকারের পলিসি সবসময় লক্ষ্য থাকবে যে কি করে সাধারণ মানুষের কাছে এই জিনিসগুলোকে সহজলভ্য করে রাখা থাকে। ঠিক যে কারণে ইন্ডিয়ান রেলওয়েজ
তারা চেষ্টা করলেও তাদের লাভ বহুগুণ বাড়াতে পারে না, কারণ সেখানে সরকার অ্যাক্টিভলি নিয়ন্ত্রণ করে বিভিন্ন প্রাইসেসকে। অর্থাৎ যেখানে সবচেয়ে বেশি সরকারি নিয়ন্ত্রণ রয়েছে সেই সেক্টরগুলো এতখানি পলিসি ড্রিভেন থাকে, পলিসি ডিপেন্ডেন্ট থাকে, যে হঠাৎ করে একটা র্যালি হয়ে গেলেও সরকার যাহাপরনায় চেষ্টা করে যাতে আবার সেটা নর্মালাইজ স্টেটে ফিরে আসে, এইটুকুনি ডেফিনেটলি বলা যেতে পারে। এবং সেক্ষেত্রে সুগার স্টকসগুলো ব্যতিক্রম নয়। আজকে মেটাল সেক্টর স্বাভাবিকভাবে কয়েকটা স্টকস দারুণ র্যালি করেছে। বেদান্ত র্যালি করেছে, হিন্দুস্তান জিঙ্ক বিগত কাল আলোচনা করেছিলাম, তার আগের দিন আলোচনা করেছিলাম, আজকেরও আলোচনা করতে বাধ্য হচ্ছি, কারণ রূপোর দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে, তার সঙ্গে জিঙ্ক অ্যাড করুন, লিড অ্যাড করুন, অর্থাৎ বিভিন্ন মেটালস যত র্যালি করবে তত হিন্দুস্তান জিঙ্ক, যেহেতু সেটা মাল্টিপল মেটালস উৎপাদন করে, বিশেষত রূপোর ওপর তাদের ফোকাস, মানে যদিও জিঙ্ক সবচেয়ে বেশি সাপ্লাই করে, রূপো তাদের ডেফিনেটলি সেকেন্ডারি অ্যাসেট বলা যেতে পারে, কিন্তু তার সত্ত্বেও রূপোর দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তার ফলে হিন্দুস্তান জিঙ্ক বিগত কয়েকটা কোয়ার্টার ধরে দারুণভাবে লাভবান হয়ে রয়েছে। ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি এটাও র্যালি করেছে। সুতরাং যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিগত কয়েকদিন ধরে বিভিন্ন অ্যাসেটে র্যালি হচ্ছে। সবসময় একটা কথাই সত্যি, যে যখন একটা রাস্তা বন্ধ হয়ে যায় তার সঙ্গে সঙ্গে কিন্তু অন্যান্য দরজাগুলো খুলে যায়। অর্থাৎ যখন শেয়ার বাজার যদি র্যালি না করে তখন অন্যান্য সেক্টরগুলোর দিকেও কিন্তু সমানভাবে নজর দিন। হতে পারে সেইখানে র্যালি চলছে, কে না বলতে পারে। যদি নিফটি র্যালি না করে, যদি সেন্সেক্স র্যালি না করে, তাহলে মিড ক্যাপের মধ্যে খুঁজে দেখুন, কোয়ালিটি স্মল ক্যাপ খুঁজে দেখুন, কোথাও না কোথাও কোনো না কোনো সেক্টরে কোনো না কোনো কোম্পানি তারা প্রত্যাশার তুলনায় ডেফিনেটলি ভালো করছে। যাক, এখানে শেষ করব। আজকে এশীয় বাজারগুলো র্যালি করেছে, প্রায় সমস্ত এশীয় বাজারগুলো, কেবলমাত্র নিক্কেই হালকা নেগেটিভ। এছাড়া স্ট্রেট টাইমস, হ্যাংসেং প্রায় 1.28% উত্থান, তাইওয়ান প্রায় 0.64% উত্থান, কসপি প্রায় 0.87% উত্থান, এছাড়া জাকার্তা 0.37% উত্থান। অর্থাৎ প্রায় সমস্ত এশীয় বাজারগুলো র্যালি করেছে, জাপান বাদ দিয়ে। সেপ্টেম্বর মাসের দিকে একটাই লক্ষ্য থাকবে, ইউনাইটেড স্টেটস ফেডারেল ব্যাংক, সেই ফেডারেল ব্যাংক তারা ইন্টারেস্ট রেট বাড়াবে কিনা, 1 নম্বর। 2 নম্বর, ব্যাংক অফ জাপান সেপ্টেম্বর মাসে তাদের মনিটারি পলিসি কমিটির মিটিংয়ে ইন্টারেস্ট রেট বাড়াবে কিনা। ইন্টারেস্ট রেট যদি ব্যাংক অফ জাপান বাড়ায় তাহলে ক্যারি ট্রেড বিপদে পড়বে। ক্যারি ট্রেড বিপদে পড়া মানে কিন্তু ভারতবর্ষে এফআইআইসদের আসার সম্ভাবনা আরও কমে যেতে পারে। সুতরাং অনেক ফ্যাক্টরস রয়েছে যেটা ভারতবর্ষকে নেগেটিভলিও প্রভাবিত করতে পারে, কিন্তু ভারতবর্ষকে একটা জিনিস সেটা ডেফিনেটলি র্যালি করতে সাহায্য করবে, সেটা হচ্ছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ডেফিনেটলি $70 থেকে $75 মধ্যে নিচে নেমে আসা। তখন ভারতবর্ষ স্বতঃস্ফূর্তভাবে র্যালি করবে, যদি সেটা নিয়মিতভাবে 70 থেকে 75-এর মধ্যে থাকে, বা এমনকি 80-র নিচেও যদি চলে যায় এবং সেখানে নিয়মিত ট্রেড করতে থাকে। 2 নম্বর, ভারত আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি যদি হয়, সেক্ষেত্রেও সেটা একটা নতুন একটা স্টিমুলাই হিসাবে কাজ করতে পারে ভারতীয় শেয়ার বাজারের ক্ষেত্রে। যাই হোক, আজকে এখানে শেষ করলাম। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি, আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। আমি এক্ষেত্রে চিনির কোম্পানিগুলোর কথা বলছি না, চিনি কোম্পানিগুলোতে আমার বা আমার পরিবারে কোনো বিনিয়োগ নেই। যা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ার বা কোনো অ্যাসেটে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের জন্য নমস্কার।